দেখুন, সাম্প্রতিককালে ওটিটি প্ল্যাটফর্মে একটা অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট হলো আশারাম বাপুর ওই ঘটনার ছায়া অবলম্বনে সির্ফ এক বান্দা কাফি হ্যায়। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই একটি শব্দবন্ধই যথেষ্ট, সির্ফ এক বান্দা কাফি হ্যায়। জলজ্যান্ত একটা গোটা দলকে উঠিয়ে দিতে তিনি একাই যথেষ্ট। একই দিনে আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর ফের একবার মুখ খুললেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কৃষ্ণেন্দু বলছেন যে অভিষেক বাঘ হলে দলে আমাদের স্ট্যান্ডার্ড তো বকরি, বাঘের কাছে বকরি থাকলে তো বাঘ খেয়ে নেবে। অতএব কৃষ্ণেন্দু বাবু যে অভিষেকের জন্যই দল থেকে পাত্তারি গোটাচ্ছেন সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। দেখি আজকে এবিপি আনন্দকে কি বললেন তিনি। না, মমতাদি তো বলে দিয়েছে যে অভিষেক হচ্ছে বাঘের মতো লড়ছে। তো আমাদের স্ট্যান্ডার্ড তো খুবই বকরির মতো থেকে তো লাভ নেই। বাঘের কাছে বকরি হয়ে থাকলে খেয়ে নেবে আমাদেরকে। কালীঘাট তৃণমূলে থাকলে আপনাদেরকে বকরি হয়ে থাকতে হবে। হ্যাঁ, বাঘের বলে দিয়েছেন তো, বাঘের মধ্যে উনি করছেন মমতাদি। তাদের এখন পথ হচ্ছে ঋতব্রত তৃণমূলে যাওয়াই পথ। আপনাদের যদি ডাকে এর মধ্যে প্রস্তাব আসে কোনো? ডাকলে দেখা যাবে। যারা দেখেননি তাদের জন্য একবার দেখিয়ে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক লাইভে কি বলেছিলেন অভিষেকের এই ব্যাঘ্র রূপ সম্পর্কে। দেখুন, অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। আজকে আপনারা বলছেন যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আচ্ছা, ঋতব্রত আবার বলছেন অভিষেক আসলে বাঘ নয়, বাঘরোল। আমি এই জান্তব বিতর্কের মধ্যে নেই, কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আমার প্রশ্ন, তাহলে তিনিও কি ঋতব্রত তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন? তবে এখানে জানিয়ে রাখি, আজ নয়াদিল্লিতে আমার সহকর্মী রুমা পাল্লের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একেবারে ইনফর্মাল ডিসকাশন হচ্ছিল কিছু সাংবাদিকের সঙ্গে। তো রুমা জ্ঞানেশ কুমারকে এদিনই ওই তৃণমূলের ভাঙন নিয়ে আবার বলছি ইনফর্মালি জিজ্ঞেস করে। জ্ঞানেশ কুমার বললেন যে দুপক্ষের কাগজপত্র এখনও পুরোটা খতিয়ে দেখা হয়নি, কাজেই কে আসল তৃণমূল সেটা এখনই বলছি না। এখন খেলা হবে স্লোগান ছিল তৃণমূল কংগ্রেসের, কিন্তু বিশ্বনাথ দা কি মনে করছেন খেলাটা কতটা জমলো এখন? না সুমনদা, খেলাটা থেকেও কিন্তু আমি বলছি সাধারণ মানুষ কিন্তু রীতিমতন বিরক্ত। সাধারণ মানুষ কিন্তু এতটাই বিরক্ত যে রাজনীতি বিমুখও আমি বলতে পারি, যে এত দ্রুততার সাথে মানে এরাম চললে মানুষই খেলে দেবেন, মানুষই খেলে দিবেন, একদম ঠিক। সত্যি মানুষ বিরক্ত। কিন্তু যে প্রশ্নটা আমি বারবার তুলতে চাইছি, যে এইটা কৃষ্ণেন্দু নারায়ণ বললেন যে তিনি বকরি বাংলা হলো ছাগল। তো উনি মানে সত্যি বাঘ আর ছাগল একসাথে থাকে না। আর এটাও সত্যি যে ক্ষমতায় যখন ছিলেন তখন থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এসেছিল। কখনো সাধারণ মানুষ করেছেন, কখনো সংবাদ মাধ্যম করেছেন, কখন দলের মধ্য থেকেও অভিযোগ আসছিল যে কায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটা চালাতেন সেটা কোনো মানে সুস্থ ভদ্র নেতার দ্বারা পরিচালিত নয়, এক ধরনের মাফিয়াতন্ত্র কার্যত তিনি চালাতেন। ফলে যেই প্রশ্নটা আমি আপনাকে বলতে চাই, যে আমি এতদিন আপনাকে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানে কোনো অপশন নেই, হয় অভিষেককে সঙ্গে নিয়ে ডুবতে হবে চূড়ান্তভাবে, আর না হলে অভিষেককে ছেড়ে দিয়ে দলটাকে জীবিত করবার জন্য আরেকটা উদ্যোগ উনি নিতে পারেন। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছাড়ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই অবস্থাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটা অ্যাপিল, যদি সত্যি তৃণমূল কংগ্রেসটাকে আপনি ভালোবেসে থাকেন এবং আপনার পিসিকে ভালোবেসে থাকেন, আপনার দল ছেড়ে দেওয়া উচিত। যে প্রত্যেকটা মানে নেতা কর্মী সবাই আমাকেই দোষারোপ করছে, আমার স্টাইল অফ ফাংশনিংকে দোষারোপ করছে। সাধারণ মানুষ আপনার প্রতি বিরক্ত। আপনি যে কোনো একটা মানে জন এলাকায় যান, যে কোনো লোককে জিজ্ঞেস করুন যে তৃণমূলে এই ভরাডুবির কারণ কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উচিত নৈতিক কারণে দলের যে পদ আছে সেখান থেকে পদত্যাগ করা, এবং একই সাথে ওনাকে পিছিকে বুঝিয়ে বলা যে আমার প্রতি তুমি আবেগ নিও না, আমি যদি সরে যাই, যদি দল দাঁড়ায়, সেটা জনগণের জন্য, আমার দলের কর্মীর জন্য মঙ্গল। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি অ্যাপিল আবার করব, আপনি স্বইচ্ছায় দল ছাড়ুন এবং আপনার দলের কর্মীদের বাঁচান। দ্বিতীয় যে প্রশ্নটা আপনাকে রাখতে চাই সুমনদা, যে উনি বলছিলেন, সঠিকভাবেই বলছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যে উনি বকরি বলছিলেন, বকরির বাংলা হলো মানে ছাগল।
এইবার প্রশ্ন হচ্ছে এই মানে বাঘের সাথে তো থাকবে না ছাগল, তাহলে ছাগলরা গিয়ে আরেকটা গোষ্ঠী তৈরি করেছে। এই ছাগলদের দিয়ে গণতন্ত্রে বিরোধী ভূমিকা পালন করা সম্ভব? মানে এই ছাগলগুলো সব একসাথে হয়েছে, এই ছাগলরা পশ্চিমবাংলায় বিরোধী দলের ভূমিকা পালন করতে চাইছে, আদতেও ছাগল দিয়ে মানে বিরোধী ভূমিকা পালন করা সম্ভব? অথচ গণতন্ত্রটা দাঁড়িয়েই থাকে এই অপোজিশন, স্ট্রং অপোজিশনের উপর। ছাগলদের উপর কিন্তু গণতন্ত্র টিকে থাকতে পারে না। যে প্রশ্নটা আপনাকে আমি রাখতে চাই, যে দেখুন সন্ধ্যা, খুব ভালোভাবে শুভেন্দু অধিকারী কিন্তু ইনিংসটা শুরু করেছেন। আজকেও যদি আপনি দেখেন বাঁকুড়ায় শ্যাম স্টিলের 15,000 কোটি টাকার সম্প্রসারণের লগ্নি একটা নিশ্চয়ই দেখাবেন। তারপরে নিউ টাউনে আদানিদের 2000 বেডের মানে হাসপাতাল নির্মাণ, ডানকুনিতে 600 কোটি টাকার লাক্স কোজির বিনিয়োগ, তারপরে হাওড়াতে আমুলের উদ্বোধন হবে এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসার কথা। সব মিলে কিন্তু বলবো যে আপনার স্টুডিওতে কোনোদিন সুযোগই পেতাম না শিল্পায়ন নিয়ে কথা বলার। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে তাতে শিল্প নিয়ে আমি কথা বলতে পারছি, বিনিয়োগ নিয়ে কথা বলতে পারছি, খেলা মেলার বাইরে গিয়ে কিছু কথা বলতে পারছি, এটা কিন্তু একটা ভালো দিক। কিন্তু একই সাথে আপনাকে বলতে চাই যে বিজেপি মানে দল হিসাবে কিন্তু ক্রমশ তৃণমূলীকরণ ঘটছে। কেন আমি বলছি, শুধুমাত্র আপনার এখানে বলার জন্য বলছি না। আজকেই যদি আপনি দেখেন সল্টলেকে বিজেপির এক স্থানীয় নেতা আরেকজন মানে তার মানে গায়ের জোরে একজনের বাড়ি দখল করে রেখেছিল, পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করেছে। আপনি অন্ততপক্ষে গত 7 দিনে 100টা মানে ঘটনা ঘটেছে মানে বিভিন্ন বর্ধমান সমেত, যেখানে বিজেপির নেতারা টাকা তুলছে এবং তৃণমূলের নেতাদের নিরাপত্তা দেওয়ার নামে টাকা তুলছে, এবং এগুলোই তো তৃণমূলীকরণ। আমি বলছি তৃণমূলীকরণ মানেটা কি? আপনার স্টুডিওতে দিনের পর দিন আলোচনা করেছে কিভাবে তৃণমূল টাকা তুলতো। আর এছাড়া সারা রাজ্য জুড়ে যদি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেন, আপনি এখনো মানে সেইভাবে টেলিভিশনে দেখতে পাচ্ছেন না বা ক্যামেরা বন্দি করতে পারছেন না, কিন্তু বিভিন্ন জায়গায় জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রকট আকার ধারণ করেছে, তাতে কিন্তু পরিষ্কার বিজেপির মধ্যে তৃণমূলীকরণের যে ঝোঁক, তার কিন্তু স্পষ্ট একটা ছবি দেখতে পাচ্ছি। আমি ফাইনালি একটা কথা বলতে চাই যে দেখুন সুমনদা, পার্টি উইথ ডিফারেন্স, এই স্বপনবাবু এতক্ষণ পর্যন্ত সব কিছুই বলতে চাইছিল যে অতীতে তো হয়নি, আগে কি এই ধরনের ঘটনা ঘটেনি, আগে কি দল ভাঙা হয়নি? আগে দল ভাঙা হয়েছে, কিন্তু আপনার দল তো দাবি করে যে আপনি পার্টি উইথ ডিফারেন্স। আপনি নীতিনৈতিকতার কথা বলবেন, পাঠ শেখাবেন, আর আপনি একটা বিরোধী দলকে ভেঙে দিয়ে আপনি সংখ্যা 2/3 মেজরিটি সেখানে দেখাবেন। এবং যাদের বিরুদ্ধে আপনি দিনের পর দিন অভিযোগ করেছেন, যে সমস্ত সাংসদদের বিরুদ্ধে, আমি একটা উদাহরণ দিচ্ছি বাপি হালদারের বিরুদ্ধে, দক্ষিণ 24 পরগনা আপনারা অভিযোগ করেছেন কিভাবে আপনার কর্মীদের মারধর করে অত্যাচার করেছে। সেই বাপি হালদার যখন আপনার বিজেপি দলের মধ্যে ঢুকবে বা এই ধরনের সাংসদরা যখন ঢুকবে, তখন আপনার কর্মীদের আপনি কি বলবেন? নাকি আপনি একটা লাস্ট আমি বলতে চাই, আপনি আমায় বলুন কেন আপনারা স্বীকার করছেন না যে কেন্দ্রীয় নেতাদের জন্য প্রকাশ্যে স্বীকার করুন যে কেন্দ্রীয় নেতারা শুভেন্দু অধিকারী এবং সৌমিক ভট্টাচার্যদের ভিলেন বানাচ্ছে। সৌমিক এবং শুভেন্দু অধিকারীদের কিছু দায়বদ্ধতা থাকতে পারে, তাদের দায়বদ্ধতা নিশ্চয়ই আছে, কারণ নির্বাচনের সময় তারা বারবার বলেছে, জনগণের কাছে গিয়ে বলেছে যে আমরা তৃণমূল কংগ্রেস মানেই মনে করি চোর। সেই চোর তৃণমূল কংগ্রেসের সাংসদ হোক, বিধায়ক হোক, তাদেরকে দলের মধ্যে আমরা নিচ্ছি, এবং সেই নেওয়ার পেছনে সরাসরি কেন্দ্রের হাত অর্থাৎ নরেন্দ্র মোদী অমিত শাহর হাত আছে। ফলে নরেন্দ্র মোদী অমিত শাহ দিনের পর দিন বিজেপি নেতাদের ভিলেন বানাচ্ছে। বিশ্বনাথ দা পরিষ্কার করে বলি, আমাদের দলে কোনো তৃণমূলীকরণ হওয়ার কোনো নেই, বরঞ্চ যারা অন্য দল থেকে আমাদের দলে আসবেন, সে যেই হোক না কেন, এক সেকেন্ড, যারাই আমাদের দলে আসবে তারা আমাদের মতো হতে হবে। এখানে দুর্নীতির কোনো জায়গা নেই। আপনি যে কথাটা বলছেন, আমি বলে দিই আপনাদেরকে, আমরা আজ পর্যন্ত 373 জন পার্টির যারা এইসব দুর্নীতি বা কিছু করেছে তাদেরকে সাসপেন্ড করেছি, পার্টি থেকে তাদেরকে শোকজ করেছি। এটা কোন রাজনৈতিক দলে হয়নি এই কিছুদিনের মধ্যে। 373 জনকে আমরা শোকজ করেছি। দরজাটা খুলে দিলে এরপর যেটা আসবে সেটা আর আপনার শোকজের সংখ্যা আটকাতে পারবেন না। মানবে যে আমাদের এই সমাজ ব্যবস্থায় যেভাবে সব তৈরি হয়েছে বা আছে, আমরা একদম সম্পূর্ণ সাধু আর সন্তদের মধ্যে নিয়ে তো আমরা দল করি না। আপনি নিচু তলায় শোকজ করলেন, যারা সাংসদ হিসেবে জয়েন করলো তাদের শোকজ করতে পারবেন? তাদের ওখানে তখন আটকে যাবেন একটা জায়গায় নাম্বার সংখ্যা। তারা যদি কোনো দুর্নীতির সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযোগ হয়,
তাদের শুধু শোকজ নয়, দল থেকে বহিষ্কার করা হবে। প্রকাশ সিং বড়াইকে সাংসদ করে আচ্ছা, বহিষ্কার করেছে। অনির্বাণ, বিশ্বনাথবাবুর আরেকটা অংশ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে থেকে কেন ছাড়ছেন না? কথা হচ্ছে কেন ছাড়বেন এই যারা বলছে, আমি ছাড়বে? বলছি, না, বলছি, আমি কেন আরে ছাড়বো? আমি উত্তরটা আমাকে দিতে দিন। কারণটা হলো আপনি পাবলিকলি তো বলেছেন। রিজেক্টেড একের পর এক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ নেই, সরাসরি বাড়ি চুরি। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ? উত্তর দিন। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরটা দলটাকে দিন। কালমালিপ্ত করেছে? কেন তৃণমূল কংগ্রেস আরে একটা দল আপনি ছিল, রেগে একটা যাচ্ছেন গণতান্ত্রিক কেন? দল ছিল, আপনি রেগে সেটাকে যাচ্ছেন দুর্নীতির কেন? দলে আমার পরিণত উত্তরটা করেছে। দিতে দিন না। সেই কারণে দল ছাড়বে। বেশ, কয়লা চুরি বালি চুরি বললেন তো, বিজেপি নেতাদের মৌখিক বাদ দিয়ে, শুনে নেবেন, মৌখিক অভিযোগ বাদ দিয়ে আপনার ডেটা ব্যাংক থেকে আমাকে এক টুকরো কাগজ, শেষ করতে দিন দাদা, এক টুকরো কাগজ দেখান যেটা এফআইআর বা ইসিআইআর অভিষেক ব্যানার্জির নাম আছে। বিজেপি নেতাদের মৌখিক অভিযোগ নয়। না, আপনি আমি লিখিত বলছি, বলেন। অনির্বাণ, এক second, দ্বিতীয়, এক second, please। দ্বিতীয়, অনির্বাণ, দ্বিতীয়, এই মাত্র তুমি 4 বার যার নাম বললে, প্রকাশ সিং বড়াই, তোমার এই যুক্তি আমি মানি না। তোমার এই যুক্তি মানলে এক্ষুনি স্বপনদা বলবেন যে আমার- প্রকাশ না, না, সিং না, বড়াই না। কোন চার্জশিটে নাম আছে। ঠিকই তো, সুমন্তবাবু আমি বলেছিলেন তো প্রকাশ কি সিং হয়েছে? বড়াইকের নামে তো আমি আমি বলছি বলিনি। না, আমি বলছি চার্জশিটে প্রকাশ তুমি সিং- যদি নাম আমি- শাস্তি আমি বা আসছি। চার্জশিট অবধি অপেক্ষা করো একই অভিযোগে, কথা তো। একই লজিক। আমি অভিযোগ অপেক্ষা লজিক তো করছি এক। না, লজিক তো একই। হ্যাঁ। সেটা হচ্ছে যে তাহলে এটা তুমি একই আর কথা প্রকাশ সিং বললাম। বড়াই নিয়ে প্রশ্ন করতে আমি পারবে না। একই কথা আমি প্রশ্ন করছি না। বিষয় আমি একটু শুনে নাও, একটু শুনে নাও, একটু এক- এক- আরে শেষ করতে দিন। আরে কেউ একজন- আমি বিজেপি নেতাদের মৌখিক অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে মৌখিক অভিযোগ। আমি বলছি সুমনদা, সবকিছু ছেড়ে দেন, শুধুমাত্র সই জালিয়াতি উনার নেতৃত্বে হয়েছে, সেই কারণে ওনার সরে যাওয়া উচিত। সই দলটাকে জালিয়াতি, ভেঙেছে তো যেটা আপনি সই জালিয়াতি বলছেন, সই জালিয়াতি আপনি কি কারণ নিশ্চিত? সই জালিয়াতিতে আপনি কি কেন দাদা যুক্ত হচ্ছে? আপনি কি দাদা নিশ্চিত যেটা প্রি প্ল্যান ছিল না? না, আপনি নিশ্চিত তো? তুমি তো নেতৃত্ব আমি নিশ্চিত, দিয়েছো, আমি নিশ্চিত তোমার আপনি তোমার দেন। অফিসে ঘটনাটা ঘটেছে, দাদা, তুমি দায়বদ্ধ আপনার- নয়, আপনার অফিসে তুমি যাই দায়বদ্ধ ঘটবে নয়, আপনার দায়িত্ব। তোমার অফিসে ঘটনাটা আপনার ঘটেছে, অফিসে যাই ঘটবে তুমি আপনার দায়বদ্ধ দায়িত্ব নও, তো। তুমি দায়বদ্ধ নও। আপনার অফিসে বসে না, যাই ঘটবে আপনার পুরো দায়িত্ব তো। ঘটনাটা তোমার নেতৃত্বে, তোমার হয়ে নেতৃত্বে গেছে আপনি চিঠি, বলছেন তুমি কিভাবে? দেখবে না চিঠিটা, কে সই তুমি দেখবে করতেছে না। কি করে বুঝবে আপনি আমাকে বলুন? আমি সই করে একটা কাগজ আমার হাতে কিন্তু দিলাম। আমি বলছি যে অনির্বাণ, সাধারণ সম্পাদক হিসেবে যিনি সই করছেন তিনি দেখবেন না কোন আমি চিঠিতে সই বললাম, করছেন। আমি একটা কাগজে সই এটা কোনো করলাম। কথা আমি হলো? বলছি, আমি একটা প্রথম কাগজে কথা যে করলাম। ওনার সই করার প্রয়োজন ছিল না, ওই চিঠিতে তাকে- দলের সাধারণ সম্পাদক সই করবেন কেন? ধরা যাক কিন্তু সেটা- উনি যদি তার- দায়িত্ব নিয়ে থাকেন, উনি সই করে থাকেন, দায়িত্ব ওনার। ক্রিমিনাল লাইবিলিটির প্রশ্ন আসছে। হ্যাঁ, এখানে ক্রিমিনাল একদম। লাইবিলিটির প্রশ্ন আছে। এবার 60টা লোক কি 70টা লোক সই করেছে, হ্যাঁ। কে ছোট হাতের বদলে বড় হাতে সই করেছে, এটা তার পক্ষে জানা সম্ভব। হ্যাঁ, কিন্তু এই চিঠি তো আইনত ওনার লেখার কথা ছিল না। উনি যদি লিখে থাকেন এবং সেটা- সই করে সেটা- থাকেন, সেটা- দায় ওনাকে নিতে সেটা হবে। ক্রিমিনাল এটা আইনের লাইবিলিটিতে কথা। পড়ে না, সেটা ক্রিমিনাল লাইবিলিটিতে পড়ে আমি না। আইনের কথাই বলছি। ক্রিমিনাল লাইবিলিটিতে মেইন থ্রিয়ার ইম্পর্টেন্ট। অরিজিনাল খাতাটা দিয়ে দিলে তো ছোট্ট চলে যেত। কথা। অরিজিনাল খাতাটা একেবারে তুমি উকিল হিসেবে ক্রিমিনাল লায়াবিলিটির কথা পারফেক্ট বলেছো অনির্বাণ। এথিক্যাল লায়াবিলিটি বলে একটা কথা হ্যাঁ, আছে আছে তো। রাজনীতিতে। আছে। এইখানে যখন একটা রেল দুর্ঘটনা হয় বা এই শিক্ষাক্ষেত্রে যখন কোশ্চেন টোশ্চেন আউট হয়ে যায়, তখন একটা এথিক্যাল লায়াবিলিটি থাকে মানুষের। সেই রকম নিজের দলটাকে বাঁচানোর জন্য একটা এথিক্যাল লায়াবিলিটি থাকে। এমন কিছু বয়স হয়নি তাকে এক্ষুনি মন্ত্রী হতে হচ্ছে না, অলরেডি খুব বেশি পরিশ্রম না করে এমপি টেমপি সব হয়ে গেছেন। একটু অপেক্ষা করতেন, যদি আজকে যদি বলতেন আমি বেরিয়ে যাচ্ছি, তাহলে ভাবুন এই যে আজকে যারা ঋতব্রত তৃণমূল, তারা কি উত্তর দিত? তাদের উত্তর আপনি পেতেন। তিনি উত্তরটা শুনে নিন। মুচলেকা যারা দিয়েছে তাদের খুশির জন্য আমরা তো দল চালাতে পারি না। তারা কি বলতো, তারা কি বলতো, তাদের বলার জন্য তো আমরা দল চালাই না। তোমরা ডুবতে চাইছো, তোমরা ধরা যাক আমরা ডুবতে চাইছি, ধরা যাক ডুবতে চাইছি। বিরোধীটাকে শূন্য করে দিতে ভালো চাইছো, কথা। মুচলেকা যারা দিয়েছে তারা বিরোধী তো? যারা মুচলেকা দিয়েছে তারা বিরোধী তো? শূন্য করবে। বিশ্বনাথ দা, যারা মুচলেকা দিয়েছে তারা বিরোধী তো? না, তারা বিরোধী নয়। ভালো তো? তারা বেশ, বিরোধী। বেশ, বিরোধী কি ব্যাপার? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.